ধর্মীয় সাংস্কৃতিক স্থান মাজারের নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এতদিন দেখেছি যে ধর্মীয় বিশেষ বিশেষ স্থানগুলো বা মাজারে অতর্কিত হামলা হয়েছে বা ঘোষণা দিয়ে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সোশ্যাল মিডিয়া এগুলো আমরা দেখেছি। আবার মানুষের চলাচল, কিছু মানুষকে হেনস্থাও করা হচ্ছে ফেসবুক লাইভ করে যে আপনার পোশাক এরকম কেন, আপনি এখানে কি করছেন। কক্সবাজারের একটি ঘটনা, এই বিষয়গুলো উদ্বেগ প্রকাশ করেছে খোদ প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখান থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। হঠাৎ করে এই জিনিসগুলো কিভাবে সামনে আসলো বা কেন আসলো? একটা কথা কি, এই যে হঠাৎ শব্দটা বলি না আমরা, হঠাৎ মানে আসলে কোনো হঠাৎ না, কার্যকারণ তো থাকেই। আচ্ছা, আমার কাছে ভিজিবল হয়নি, আমি সজাগ ছিলাম না, ভেতরে ভেতরে ফ্যাক্টরি একটা কাজ করেছে আমি দেখিনি, এছাড়া হঠাৎ বলে কিছু নেই। একজন অ্যাক্সিডেন্ট যেমন হয়ে থাকে সেটার একটা এক্সপ্রেশন থাকে, হয় ব্রেক ফেল করেছে, অথবা ড্রাইভার ছিল কী বলে যে অসতর্ক ছিল, অথবা রাস্তাটা খারাপ ছিল, কোনো একটা ফল্ট ছিল, সেটা পরে বেরোয়। এইখানে আমি বলবো এই সম্পর্কে যা কমেন্ট করবার জন্যেও আগের কথা ধরেই বলি, হঠাৎ করে এই শক্তি হলো কেন? হঠাৎ নয়, তার মানে একটা প্রক্রিয়াতে এরকম একটা জিনিস দাঁড়িয়েছে যেটা আমি আগে খেয়াল করিনি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি, খুবই স্ট্রাইকিং লেগেছে আমার সেদিন। এটা কত বছর 4 আগে হবে। আমি উত্তরাতে জানাব আশরাফ আব্দুলের বাসায় করে একটা কাজে গেছিলাম, সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে আসছি, দেখি যে ওই রাস্তার মধ্যে ওরা 4 নম্বর সেক্টরের 3 নম্বর বাড়ি দিয়ে রাস্তায় বাড়ি, ওটা গলি বলবে না, যদি চওড়া আছে কিন্তু গলি, ওটা মেইন রোড না, বিরাট জ্যাম। আমার খুব দরকার এদিকে কোথাও আসতে হবে, তো আমি ভাবছি কী করবো, নেমে হেঁটে যাবো দেখে, ঠিক এই সময় বৃষ্টি এসছে। তো আমি আমার ফেসবুকে লিখেছি যে যিনি আসেন তার কাছে যে উদ্দেশ্যে যে আমি নেমেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো, আমি তো আটকে গেলাম। সাথে সাথে 4-5টা পোস্ট আসটা বড়োটা এগেস্টে, আপনি বৃষ্টিকে মরার বৃষ্টি বললেন কেন? বৃষ্টি তো আল্লাহর নিয়ামত। খেয়াল করে দেখেন, পানি আমাদের জীবন, কিন্তু পানি তো বন্যা, যখন এটা এক্সেস হয়ে যায় তখন বন্যা। এই যে কনসেপ্ট তাদের মধ্যে, যেটা কিছু করা যাবে না। আমি সেদিন দেখলাম কেউ একজন বলছেন কোনো একটা সংগঠন এটা আল্লাহর নিয়ামত, মানে এই ধরনের কথাবার্তা, চিন্তাগুলো আমাদের সোসাইটির মধ্যে আছে, একটা ব্যাকওয়ার্ডনেস আছে। এবং যেরকম আমরা মনে করি যে নারীর পর্দা নিয়ে, আমরা মনে আছে একটা দল ঘোষণা দিয়েছিল 17 দফার মধ্যে যে নারী হচ্ছে ঘরের আসবাবপত্রের মতো, ওই রকম থাকবে, তার বাইরে তাদের কোনো কিছু নাই। অথচ সারা বিশ্বে গণতন্ত্রের সঙ্গে নারী স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে যায়। তার রাত 10টার সময় সি বিচে কেন নারীরা থাকতে পারবে না? আপনি ইভেন কলকাতায় যান বা বিশ্বের যে কোনো জায়গায় যান, সারা রাত ধরে মেয়েরা চলাচল করতে পারে, এবং তাদের ড্রেস নিয়ে কি কথা বলতে পারি কি, পুরুষ কীরকম ড্রেস পরবে সেটা নিয়ে আপনার কোনো কোড নেই। নারীর ব্যাপারে এত কথা বলছেন কেন? এই ব্যাকওয়ার্ডনেস আপনাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি যদিও মনে করি, ধরেন ডক্টর ইউনুস মানে নোবেল প্রাইজ পেয়েছেন বলে অনেক বড় তার স্ট্যাচুর বলে আমি বলছি না, উনি যথেষ্ট মরণ লোক, উনি এটার সঙ্গে যাবার কথা না। আর আমরা যেটাই করি এখানে, গণতন্ত্র মানে হচ্ছে একেবারে অবাধ মুক্তভাবে আপনার বাক, ব্যক্তি, সংগঠন, মুদ্রণ, চলাফেরা, সব কিছু স্বাধীনতা। আপনি শুধু দেখবেন এটা যেন অন্যের কোনো ক্ষতি না করে, সেরকম কিছু হলে সেই জায়গায় আপনি রেস্ট্রিকশন দেবেন। মাঝে মাঝে আপনি বলেন এই ফিলিংটার চর্চা করা যাবে না, বা এই কালচারের চর্চা করা যাবে না, সেরকম হয়তো বলতে পারেন, কিন্তু বাকি জিনিসগুলো আপনি বলতে পারবেন না। আমার ধারণা হচ্ছে দুটো জিনিস বলি। হঠাৎ করে এই চেঞ্জ হওয়ার পরে বর্তমান সরকার বুঝে কিংবা না বুঝে কাউকে কাউকে বেশি প্যাম্পার করেছেন। স্পষ্টত স্বৈরাচারের দোসরদের ডেকে এনে জামাই আদর করেছেন। তা আপনার কালচার কী দাঁড়ালো? এই দিকে বলছেন বিপ্লব। আচ্ছা, আমি বিপ্লব বলি, আমি যে অভ্যুত্থান, এত বড় রক্তদান, তারপরে মানুষের হ্যাট্রেডটাই থাকে স্বাভাবিক। আপনি একদম ওই হ্যাট্রেডে যারা পার্টনার, যারা এই ঘৃণা যারা তৈরি করেছে, একদম নির্লজ্জ দালালি করেছে, তাদেরকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে এমন আছে, ধরেন দল যারা কোনো আন্দোলন করেনি, কেবলমাত্র কতগুলো সংস্কৃতির কিছু মূল্যবোধের ধর্মকে ব্যবহার করে কিছু জিনিসের চর্চা করেছে, মুভমেন্টে নাই। যেমন আমি যদি এখন বলি, আমি জানি যে অনেকে খুব মাইন্ড করবেন, কিন্তু আপনি একজন খুবই ধর্মপ্রাণ মুসলমান, খুবই ভালো কথা, আমরাও মুসলমান, তো আমরা তো আর অন্য ধর্মের নই। কিংবা ধরেন যে আমরা যারা একজন পায়াস বুঝতে, বা আমি পায়াস যে কোনো রিলিজের লোককে আমি মনে করি যে তাকে সম্মান করা উচিত, তার একটা কমিটমেন্ট আছে সেই কারণে। কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ ছাড়া 10 বছর সাজা দিল, তার প্রতিবাদে মিছিল করতে রাজি নন। তাহলে কি? কেউ একজন যদি বলেন
যে আপনি ক্ষমতায় আছেন, যেভাবেই থাকেন 100 বছর ক্ষমতায় থাকেন, খালি ইসলামের সেবা করবেন, এটা তো কোনো কথা হলো না। আপনি ভোট ডাকাতি করে ক্ষমতায় যাবেন, তারপরে ইসলামের সেবা কেমনে করেন আপনি তো ইসলামের পরিপন্থী কাজ প্রথমেই করছেন। মানে এই রকম করে এখন যেটা হচ্ছে, এরকম ড্রেস কেন পর্দা মানছেন না, কেন টিপ মাথায় দিলেন, মানে টিপ পড়লে এটা হিন্দু ব্যাপার হয়ে গেল। এই কালচারের আর একটা বেস তো আমাদের দেশে আছেই। এখন আবার যদি এরকম করে বলা হয়, তাহলে হবে কি, গণতন্ত্রে যে আপনার একটা মুক্ত চর্চার, সংস্কৃতি চর্চার, আচরণ চর্চার সুযোগ আছে, থাকে, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা সরকারের দেখা উচিত, কোনো কোয়ারসিভ পদ্ধতি নয়। গভর্নমেন্টের একটা জিনিস আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়, আমি খুব নিজে ক্লিয়ার নই, তারা বলছে অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হবে। ডক্টর ইউনূস বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি। তো তখন এরকম প্রশ্ন আসছে, তাহলে যারা এতদিন এই হিংসাত্মক রাজত্ব চালালো, জোর করে রাজত্ব চালালো, তাদের প্রতি আমাদের অ্যাটিটিউড কি? আমরা কি তাদের সাথে নিয়ে ডেমোক্রেসি করতে পারবো? গভর্নমেন্ট বলতে চাইছে হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক করতে হবে, তারপরে তাদের সাথে নিয়ে। কিন্তু খেয়াল করেন আবার 15ই আগস্ট তারা যেহেতু ছুটি আবার বাতিল করেছেন, তারা ওইটা করতে পারেননি। হয় কি, মানে খালি থিওরি দিয়ে হয় না, প্র্যাকটিসের বাইরে থিওরি হয় না। এই মুহূর্তে যে অবস্থান করছে সেটা যদি আপনার গতির পক্ষে না হয়, সেটা যদি প্রগতি না হয়, তাহলে ওটা আপনাকে গতি দিয়েই ফাইট করতে হবে, গায়ের জোরে নয়। এটা আমি মানি যে মানে নিষিদ্ধ ঘোষণা করে, তাকে বন্ধ করে, কারাগারে দিয়ে নির্যাতন করে, কিংবা তাদের খুন জখম করে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে যদি পারতো, তাহলে অনেক ফোর্স যাদেরকে আমরা অনেকেই পছন্দ করে সাথে বসতে রাজি হই না, তারা কিন্তু বিকশিত হয়েছে। বিকজ তারা আপনি গায়ের জোরে বন্ধ করতে চেয়েছেন, ইডিওলজিক্যালি ফাইট করেননি, নৈতিকভাবে ফাইট করেননি। এইখানে আমি মনে করি এই ফাইটটাও সরকারের করা উচিত। প্রসঙ্গ আমি জাস্ট একটা কথা বলিনি, আসাদুজ্জামান রিপোর্টকে তো আমি বহুদিন ধরে ছিলাম, আমরা একসাথে অনেকদিন ছিলাম, তাই না? মানে পরস্পরকেও আমরা খুব ভালো করে জানি। তারপরে আমি বলি ইন্টারিম গভর্নমেন্ট, ইনফ্যাক্ট অ্যানালিসিস করে যদি ইন্টারিম গভর্নমেন্ট নয়, পানি যে বন্ধ করে দিয়েছে, পানিতে তার এজেন্ডা নয়, বন্যা তার এজেন্ডা নয়। সে যদি বলে আমি ভাই শুধু ইলেকশন করতে আসছি, ওটা বন্যা হইলো নাকি জিনিসের দাম বাড়লো নাকি যুদ্ধের সম্ভাবনা, ওগুলো আমি দেখতে চাই না, আমি খালি ভোটের প্রস্তুতি করব, তা হবে না। তাকে এই কালচারাল সাইডটাও দেখতে হবে, সব সাইডটা দেখতে হবে, এবং খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড তাকে দিতে হবে, যাতে মানুষকে এমব্রেস করে এই সমস্যাটার সমাধান করতে পারি। যেগুলো বলা হচ্ছে, এই টিপ পড়লে ধর্ম যায় না, আর রাতে 10টায় একটা মেয়ে যদি যায় করে, একটা গার্মেন্টসে মেয়েরা কী করে বলেন, তার ওভারটাইমও করতে করবো সবাই 10টা পর্যন্ত, সে বাড়ি যাবে না, তখন ফিরে কীভাবে যাবে? ওকে কি আপনি প্রাইভেট কার দিয়ে দেবেন? ও হয় হেঁটে যাবে না রিক্সায় যাবে, এবং সেখানে দুর্ঘটনা ঘটতে পারে না তাও বলতে পারবেন না। তবু জীবন জীবিকার বিষয়টা এরকম যে এটাকে উপেক্ষা করে আপনি জীবনকে করতে পারবেন না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।